বলো, আবার বকতে এসেছো তো আমায়? বাড়িতে রান্না হয়েছে, মানে ওই রান্নার লোক রান্না করেছে। তুমি কি বাড়ি যাবে? এ আবার কি? আঙ্কেল বিলুদার জন্য রান্না করিয়েছে নাকি? আমার এখানে একটু কাজ ছিল। সবাই তো বাড়ি হয়েই আসবে। ইনফ্যাক্ট আমার বাবলুর সাথে দেখা হয়েছে বাইরে। তুমি চাইলে তুমিও বাড়ি হয়ে আসতে পারো, মানে সেই জন্যই রান্না করা হয়েছে। আর যদি না চাও তাহলে যাবো আমি। যাবো। থ্যাংক ইউ। বলছি যে এক কাপ চা খেয়ে গেলে হতো না? আজ থাক, পরে একদিন। হ্যাঁ, আঙ্কেলের কিন্তু পুরো ভুল বদলে গেছে। হাজার হোক ছেলে তো, মুখে প্রকাশ না করলেও বোঝা গেল যে উনি বিলুকে মিস করছেন। আর বিলু, ও তো ছেলে, কত আর দূরে থাকবে। আসলে মনে মনে না বিলুটা ভালোবাসার কাঙ্গাল একেবারে। মাকে তো সেরকম পায় না। আসলে বাবা মা কেউই সন্তানকে ছেড়ে থাকতে পারে না, আর সন্তানও ঠিক তাই, তাই না? হে ভগবান, এ আমি কি বলে ফেললাম? ফারজানা, ফারজানা, আমি তোমাকে কাঁদাতে চাইনি, তোমাকে আমি কষ্ট দিতে চাইনি, বিশ্বাস করো। আমার ভুল হয়ে গেছে আসলে। আপনি তো ঠিকই বলেছেন, বাবা মার থেকে দূরে থাকলে কেউ ভালো থাকে না। বিলু তাতাই কেউ না, কেউ। বলছি তো ফারজানা, সব ঠিক হয়ে যাবে। আমরা তোমার তাতাইকে ঠিক খুঁজে বার করবো ফারজানা দি। ফারজানা, তুমি এখানে কোনো সংকোচ করবে না, একদম নিজের মতন থাকবে, বুঝতে পেরেছো? আমাদের তো তুমি চিনেই গেছো বলো, আর আজকে তো তুমি শিবানীকেও চিনে গেলে। শুধু একটা কথা, মানে কথাটা বলতে আমার তোমাকে একটু সংকোচ হচ্ছে। আসলে আমার পিসি শাশুড়ি মানে কালকে যে কোনো সময় চলে আসবেন। উনি একটু পুরনো দিনের মানুষ তো, তুমি যদি ওনাকে তোমার মানে ছদ্মনামটা, মানে ওই মধুমিতা নামটা বলো, তাহলে একটু ভালো হয়। এখানেও কি মালপানির লোকেরাই ফলো করছে? খুব মিস করেছি তোকে পঞ্চু। তুই জানিস না পঞ্চু, তুই যদি আমাদের সাথে থাকতি কত কাজ আরো আগে সেরে ফেলতে পারতাম। তুই যে আমাদের দলের কত বড় স্ট্রেংথ পঞ্চু, তোকে বলে বোঝাতে পারবো না পঞ্চু।
যাক, তাহলে খেলা শেষ হয়নি এখনো। সাবধান আমরা নয়, তোমরা হও। পাণ্ডব গোয়েন্দা আসছে। তোমরা ফাঁদ হলে আমরা চোরাবালি। ফাঁদ তবুও কাটা যায়, কিন্তু চোরাবালিতে এমন পা পড়বে যে বেরোতে পারবে না। চল পঞ্চু। পিচু, ফারজানাদির ফোনটা। হ্যাঁ ফারজানা দি, তোমার ফোনটা একটু দাও তো। থ্যাংক ইউ। এই নে, ডেটা কেবিল, ডেটা কেবিল। নে কানেক্ট কর। জিওটা অন কর। আচ্ছা ফারজানাদি, তোমার জেনারেলি এই টাইমে ফোনটা আসে তো? বেটা কোথায় আছিস? কেমন আছিস বেটা? তোর আম্মি বড্ড খারাপ। না ফারজানাদি, ফারজানাদি সব ঠিক হয়ে যাবে। আনোয়ার নাম্বার, আনোয়ার নাম্বার। তুমি এই নাম্বারটা চেনো? না। ধরো ধরো। আমি কি লাউড স্পিকারে দেব? না না, এটার সাথে কানেক্টেড আছে, শোনা যাবে। এটা স্পিকারে ধরছে। হ্যালো, নমস্কার ম্যাম, আমি কিচেন চিমনি সার্ভিস থেকে বলছি। আপনার রিকোয়ারমেন্ট থাকলে একটু কথা বলতে পারি? নো থ্যাঙ্কস। বাবলু তুই এসে গেছিস? আমি বাইরে আওয়াজ পেলাম, মনে হলো যে বাবলুই এসেছে। তুমি বাইরে আওয়াজ শুনে বুঝে গেলে যে আমি এসেছি? আমি তো মা। আরে বাবা, আমার আরেকটা ছেলে আছে, পঞ্চু তার নাম, ভৌ ভৌ করে জানিয়ে দিয়েছে। ও হ্যাঁ, তো পঞ্চু বেটাই তো জানিয়ে দিল বাইরে থেকে। হ্যাঁ রে, কি হলো? তুই বড্ড রোগা হয়ে গেছিস জানিস তো, একদম খাওয়া দাওয়া করিসনি। বল, ভাল লাগে না আমার একটা কথা। তুই সব কি? আরে এইগুলো দেখো, এই আমি কিনলাম এই বিস্কিট, এই কফি, আমাদের চাল, কিছু ফল আর দুধের প্যাকেট, আর এইটা হলো কাকিমা পাঠিয়েছে বাড়ির খাবার বানানো। আচ্ছা, কাকিমা পাঠিয়েছে, ঠিক আছে, বানানো খাবার। কিন্তু একটা ব্যাপার তো আমি বুঝতে পারছি না, তুই কি রহস্য সমাধানে গিয়েছিলিস না বাজার টাজার করতে গিয়েছিলিস? মা, আমি তো জানি যে বাড়িতে এই জিনিসগুলো ফুরিয়ে গেছে, মানে ফুরিয়ে যাবে নিশ্চয়ই। আর এইটা তোমার এই মাসের ওষুধ। বাবলু, তোর এত কিছু কি করে মনে থাকে রে? এইটা হলো তোমার গিফট। হ্যাঁ, শাড়ি? তুই কি পাগল হয়ে গেছিস? এসব কি? কেন? কেন? কারণ ভাবছি শাড়িটা আমি পরবো। দেখো তো। বাবলু, এটা মোটেই উচিত হয়নি, এত দামি শাড়ি তুই। ভালো লাগে না। ধরো। সত্যি, মানে তুই না, কি বলবো বলতো তোকে আমি। এইটাও ধরো। এতে কি আছে? কি যে একটার পর একটা দেখাচ্ছিস, আমি তো কিচ্ছু বুঝে উঠতে পারছি না। কি এটা? এটা এসব কি বাবলু? মা, এটা তোমার ছেলের প্রথম রোজগার। বাবা চলে যাওয়ার পর তো তুমি পুরোটা সামলেছো।
এইটুকু না হলে প্রথমবার তোমার ছেলে একটু করলো। প্রথম রোজগার ঠাকুর, আমার বাবলুর প্রথম রোজগার। তুই এত বড় কবে হয়ে গেলি? তোমার ছেলে কত বড় হয়ে গেছে দেখেছো? দেখছো তো তুমি? ফারজানা দি, তুমি এত চিন্তা করো না। আচ্ছা ফারজানা দি, তুমি কিন্তু ফোনে একদম নর্মালি কথা বলবে, হ্যাঁ? ফোনটা ধরো। আননোন নাম্বার ধরো। হ্যালো হ্যালো, কে? হ্যালো মাম্মা, দাদাই, মাম্মা আঙ্কেল আমাকে বন্দুক দিয়ে মেরে ফেলছে মাম্মা, আমি এখনই মরে যাব মাম্মা। দাদাই, আমার বেটাকে ছেড়ে দিন, আমি অন্যায় করেছি, আমাকে শাস্তি দিন। হ্যালো 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 হ্যালো, দাদাই, আমাদের বুঝতে হবে যে ওদের লোকেশনটা কোথায়। দাদাই, বেটা কথা বল। মাম্মা আমাকে বাঁচাও মাম্মা, মাম্মা আঙ্কেল আমাকে মেরে ফেলছে, মাম্মা আমাকে বাঁচাও। ফারজানা দি শান্ত হও, কিচ্ছু হয়নি। শেষ হয়ে গেল। না না, আমার দাদাই কেউ না। মাম্মা দাদাই, দাদাই, এবার আমি আঙ্কেলকে মারবো। ইয়ে, আঙ্কেল মরে গেছে, মরে গেছে। এ বাবা, আঙ্কেলটা বেঁচে গেছে। তুমি জানো মাম্মা, আঙ্কেল আমাকে রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দিয়েছে আর চকলেট। এ খুব ভালো আঙ্কেল। আঙ্কেল আমাকে কাটুকুটু দিচ্ছে মাম্মা। দাদাই, বাচ্চু, 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 কি হলো দিদি? রেকর্ড পাওয়া গেল না, ট্র্যাকও করতে পারলাম না। কম্পিউটার জেনারেটেড নাম্বার। বাচ্চু, বাবলুদাকে একটা ফোন করছি। হ্যাঁ, ঠিক হয়ে যাবে ফারজানা দি, সব ঠিক হয়ে যাবে। ওরা আমার বেটাকে। না ফারজানা দি, তোমার বেটার কিচ্ছু হয়নি। যদি তোমার ছেলেকে মেরে ফেলারই হতো তাহলে ওরা অলরেডি মেরে দিত। মারেনি মানে ওদের কিছু একটা চাই। এভাবে খেলনা দিয়ে ভুলিয়ে রাখতো না যদি ওদের মারতে হতো। কিন্তু কি চাই সেটাই আমাদের জানতে হবে। তুমি জানো মাম্মা, আঙ্কেল আমাকে রিমোট
রিভাইন্ড কর। বাবা, তোদের যা হাব ভাব, তো মনে হচ্ছে না তোর আজকে ঘুমোবি। কফি করে দিয়ে গেলাম, গরম গরম কফি খেয়ে নিও তোমরা। হ্যাঁ, আর আমি শুয়ে পড়ছি রে, ঠিক আছে? ফারজানা, তুমি আর মন খারাপ করে বসে আছো কেন? কিচ্ছু হবে না, ওরা ঠিক তোমার ছেলেকে তোমার কাছে ফিরিয়ে দেবে। আমি আসি। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট। গুড নাইট। বন্ধই থাক। আচ্ছা ফারজানাদিন, আমাদের একটু বলবেন ঠিক কি হয়েছিল? আপনার অতীত খুঁজতে আসায় এসবের শুরু নয়, আমার মন বলছে আরো কিছু আছে। আমাদের সমস্ত খুলে বলুন ফারজানাদি। হঠাৎ বাইক অ্যাক্সিডেন্টে আমার হাজবেন্ডের মৃত্যু হয়। ছেলে তখন ওইটুকু বয়স। আমি আমি কলকাতাতেই জন্মেছি, বড় হয়েছি, কিন্তু আমরা লখনৌয়ের আদি বাসিন্দা। শাদিও হয়েছিল ওখানেই। হাজবেন্ডের মৃত্যুর পর আবার ফিরে আসি কলকাতায়। এই শহরে চাকরি নিই, জার্নালিজম পাশ করি, এইভাবেই চালিয়ে নিচ্ছিলাম। এরকম একটা সময় হঠাৎ আমি লালবাইয়ের সাবজেক্টের ওপর রিসার্চ করা শুরু করি, একেবারে নিজের ইন্টারেস্টে, ওনার কলকাতা কানেকশন নিয়ে। আসলে আমি জানতাম যে আমার সঙ্গে, আমার পরিবারের সঙ্গে লালবাইয়ের যোগাযোগ আছে লতায় পাতায়, আর সেই জন্যই আমার ইন্টারেস্ট আরো বেশি হয়। রাতের পর রাত জেগে আমি লালবাইয়ের ওপর একটা আর্টিকেল লিখে ফেলি। এটা কি হলো? তুমি ঘুমোনি? তুমি ঘুমোবে না মাম্মা? আমি একা ঘুমাবো? না বেটা, আমি এক্ষুনি আসছি। ফিউ মিনিটস, ইউ গো। গুড নাইট। আই এম কামিং। তারপর লেখাটা বেরোলো তোমার? বেরোলো, আর সেটাই কাল হলো। হঠাৎ একদিন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি আমাকে ফোন করলো, আর প্রথম আমাকে এই সোনা দিঘির কথা বলল যে ওখানে লালবাইয়ের গুপ্তধন থাকতে পারে, আর যে কোনো ভাবে আমাকে ওই গুপ্তধন উদ্ধার করে দিতে বলে। আর তুমি সেই একটা ফোনেই চলে গেলে সোনা দিঘি? না ভম্বল, আমি তখন এত সাহসী ছিলামই না। প্রথমে আমি কিছুতেই রাজি হইনি। আমি ইতিহাসের ছাত্রী, সাংবাদিক। লোকটা নিজের পরিচয় দেয়নি? বলেছিল তো কালেক্টর, আর্ট কালেক্ট করে। বুঝলাম। তারপর দুটো লোক আসে একদিন। আসে মানে? কোথায় আসে? আপনার বাড়িতে? এক মিনিট, ঠিকানা পেলো কি করে? কি বুদ্ধি রে তোর? যেভাবে ফোন নাম্বারটা পেয়েছে সেভাবেই হয়তো ঠিকানাটা পেয়েছে। আস্তে আস্তে, এক সেকেন্ড, আপনি কন্টিনিউ করুন। জানো বাবলু, আমি অফিস থেকে ফিরে এসে দেখি দুটো অচেনা লোক আমার ঘরে বসে আছে। শুধু তাই নয়, ওই লোক দুটো আমার ঘরে এসে কফি বানিয়ে খাচ্ছে, আর সেই কফি ওরা আমাকে অফার করছে আমার ঘরে বসে। আমি তো বেটাকে আয়ার কাছে রেখে যেতাম। ওরা আয়ার সঙ্গে বসে বসে হাসি মজাক করছে। হাজার হোক,
আমি তো মা, আমি না আমার মাদারলি ইনস্টিংক্ট থেকে বুঝতে পেরেছি ওই লোকগুলো ডেঞ্জারাস।